যে ঠেক বসেছে এখানে শ্রীপাদিও রয়েছেন, আর এখানে আমি দেখছি যে নতুন নতুন স্লোগানের চাষ হচ্ছে, মানে ম্যানুফ্যাকচারিং চলছে নতুন নতুন স্লোগান। শ্রীপাদি হাসছেন, কিন্তু আমি না হেসে এই স্লোগানগুলো একবার শোনাবো, দেখি নতুন নতুন কি স্টকে এসছে, শুনি একবার। মামাটি মানুষের সরকার নাই আমাদের দরকার। আচ্ছা, বালু চুরি করলো কে? মমতা ছাড়া আবার কে? তুমি দেখলে না যে ইনি আমার ভাই। হ্যাঁ আমি ওই চায়ের দোকানে চলে গেছি, উনি রেগে গেলেন, হ্যাঁ। ভীষণ গালিগালাজ করলেন সবার সঙ্গে, আমাকে কেন ভিড়তে দেয়া হবে না। তারপরে উনি আমার পাশে বসে গেলেন, আমি ওখানে যাচ্ছি। এটা আমাদের ঠেক, এটা আমাদের কার্যকর্তাদের ঠেক। হ্যাঁ। আমি যদি এখানে না আসি তাহলে ওদের খুব মন খারাপ হবে। চায়ের দোকান ঠিক আছে, কিন্তু এই ঠেকে বসতে হবে, ঠেকে বসতে এটা হবে। আমাদের রাজনীতিক মানে কাজ। চায় হয়েছে, কিন্তু চায়ের পরে চর্চাটা হয়নি, চর্চাটা পেন্ডিং ছিল, আর এখানে চলছে সেই চায় পে চর্চা। তো যেভাবে স্লোগানটা আমি শুনছিলাম দাদা, এত অসাধারণ, আপনি জোশ নিয়ে বলছিলেন, এত জোশ, একবার শুনি, বাকিরা সবাই জলাম গলা মেলাবে, শুনি এবার শুনি। এবং আমি যতগুলো স্লোগান দিচ্ছি প্রত্যেকটা স্লোগানে আমার যুক্তি আছে। একটা স্লোগানে যদি আমার যুক্তি না থাকে তাহলে আমার দিদি মানে মমতা দিদি, ওকে দিদি বলাও মানে অন্যায়, ওকে এখন দিদিও বলা যায় না, ঠিক আছে? একটা মহিলা হয়ে যেরকম করেছে ওকে দিদিও বলা যায় না। যাই হোক, ওকে আমি তুই কালি দিয়ে এরপর থেকে কথা বলবো। না, এবার স্লোগানগুলো শুনি আমরা। স্লোগান বাকিরা বলা মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের সরকার, টিএমসি মমতা যেখানে, টিএমসি মমতা যেখানে, টিএমসি মমতা যেখানে, টিএমসি তৃণমূল যেখানে, টিএমসি মমতা, টিএমসি তৃণমূল যেখানে, টিএমসি মমতা যেখানে, টিএমসি মমতা যেখানে, টিএমসি মমতা যেখানে, বিজেপিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বিজেপিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বিজেপিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বিজেপিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চায়ের দোকানে চা খাওয়ার পরে একটা জবরদস্ত চায়ের ঠেকেও গেলাম আমরা। সেই চায়ের ঠেকে এইভাবে বিভিন্ন জায়গাতে মালদার মোড়ে মোড়ে, মালদা দক্ষিণ কেন্দ্রের মোড়ে মোড়ে চায়ের ঠেকে বসছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, আর সেখানে নতুন নতুন স্লোগান দিয়ে কর্মীদের, কার্যকর্তাদের মনোবল বাড়াচ্ছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন প্রতি মুহূর্তে। তুমি সকালে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি খাও, কি হ্যাঁ, করো। হ্যাঁ, হ্যাঁ। আমি তখন বলতে পারিনি, বললে হয়তো মানে ভালো দেখাবে না। আমি জেনারেলি সকালবেলা একবার আর রাত্রিবেলা একবার খাই, এবং এই জিনিসটা এখানে আসার পর এত হৃদয় বিদারক দৃশ্য আমি দেখেছি যে সারাদিনে যখন আমি ঘুরছি, গ্রামে গ্রামে ঘুরছি, এত অভুক্ত মানুষ রয়েছে যে নিজে বসে সেই সময় মানে খাবো, এই মানসিকতাটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। এখন আমি দেখলাম যে যখন তুমি সামান্য একটা ঠান্ডা পানি অব্দি কারোর হাতে দিচ্ছ, তার চোখে মুখে যে একটা মানে উচ্ছ্বাস, মানে হয়তো গোটা গরমকালেও হয়তো এই প্রথম হয়তো তার হাতে কোনো ঠান্ডা পানি উঠলো এই গোটা গরমকালের মধ্যে। এবং নিজের ওরা ভাবতেও পারে না, ঠিক। ওরা ভাবতেও পারে না যে তুমি একটা ফ্রুটি ওদের হাতে তুলে দেবে। ঠিক, ঠিক, মানে ঠিক। ওদের একটা ধারণা যে টাকা দিয়ে দিলে পরে আমরা প্রধানমন্ত্রী আবাস পাবো, ঠিক। আমরা পলিটিশিয়ানদের বাড়িতে গেলে পরে আমাদেরকে বসিয়ে রাখবে বাইরে, এবং গেলে পরে আমরা যা কিছু, এমনকি নিজের টয়লেটটাও বানানোর টাকা সামান্যতম, সেখানেও আমাদের মানে ঘুষ প্রকল্প পেতে গেলে কিছু দিতে হবে, ভালো করে মাখো তেল, এটা ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সামহাউ। ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমি যদি ওদের হাতে একটা সামান্য কিছু দিই, তাতে এরা উচ্ছ্বসিত, আনন্দিত, ওরা ভাবতেই পারে না। অনেক সময় ওরা কনফিউজড হয়ে যায় যে মানে ইনি কি এমএলএ, বলতে হয়, অনেকে আমাদের ছেলেরা বলে যে কিন্তু এমএলএ আছে, ওরা বিশ্বাস করে না যে এটা এমএলএ আছে। এটা তাহলে বড় পাওনা দিদি তোমার। এটা বড় পাওনা। আর এবং এই সব কারণেই সারা দিন নিজেকে চেষ্টা করি ফাস্টিংয়ে থাকার, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে থাকার চেষ্টা করি। কেননা এই অভুক্ত মানুষগুলোর মধ্যে কাজ করতে করতে একটা জিনিস শিখেছি যে এখানে বসে মুটি মকদ্দম খাওয়া এটা খুব মানে কষ্টদায়ক, মানুষ এটা পছন্দ করে না। পলিটিশিয়ানদের রাজনীতি করতে গেলে নিজেকে অনেক ত্যাগের পথে নিয়ে যেতে হবে। চব্য লেজ্জ পেয়েও খেয়ে, আর যাই হোক আমাদের ভারতের মতো দেশে রাজনীতি হয় না। এটা একটা এখানে দামি কথা। আমি জানি না যারা এই মুহূর্তে দেখছেন এটার সাথে ভোটের পথে, তারা হয়তো বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র বলার জন্য, কথার জন্য নয়, অন্তত সারাদিন থেকে এবং যারা তার সঙ্গেও রয়েছেন সেখান থেকেও এই প্র্যাকটিসটা, এই লাইফস্টাইলটা নিয়ে চলেছেন শ্রীরূপাদি। আমি জানি না যে ভবিষ্যতে কতজন এটা শুনে উদ্বুদ্ধ হবেন বা এগিয়ে আসবেন বা নিজের লাইফস্টাইলে চেঞ্জ আনবেন, কিন্তু এটা ঘটনা যে ওই ভরপেট খেয়ে সোনার বিছানায় শুয়ে খাবো ভাবটাকে কম করতে হবে। ঠিক ঠিক।
চিন্তা 12 মাস, সেই মুহূর্তে ভূতনির চরে দাঁড়িয়ে রয়েছি আমরা। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টও বটে, আবার ভীষণ রকমের নেগলেক্টেড, অর্থাৎ চিরকালের বঞ্চিত একটা অংশ বলা যেতে পারে। কথা বলতে বলতে আমার পাটা একটুখানি টলমল করে গেল, কারণ এখানে বস্তা ফেলে ফেলে একটা অস্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়েছে। দিদি, আপনারা কি এখানকারই? এটা কি ভাঙন আটকাবার জন্য? এই যে লম্বা আমি দেখছি কালো বস্তা ফেলা হয়েছে, ভাঙন আটকাবার জন্য? ভাঙন হয়? হ্যাঁ, ভাঙন হয় তো। এগুলো কেটে গেছে, আমাদের বাড়িঘর সব কেটে গিয়েছে। আমরা যে ওখানে বাঁধের ওপরে বাড়ি করে আছি, এইগুলো সব মমতা এইটাই চাল করছে। পাথর দিয়ে বাঁধা হতো, এখন এই বস্তা দিয়ে বাঁধা বেঁধেছে। এগুলো কোনো কাজ দিবে না, ফের আবার কাটতে 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 চলে যাবে। গঙ্গা পার হয়ে এই মুহূর্তে চলেছি আমরা অন্য প্রান্তে, গ্রামের নাম গদাই, এবং সেখানে সেই অংশটা এতদিন পর্যন্ত সমস্ত উন্নয়ন, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এগুলো খবরের শিরোনামে আসে না। এখানে বড় করে মঞ্চ বেঁধে কোনো বড় নেতামন্ত্রীর সভাও হয় না, প্রকল্পের ফেরিস্তিও দেওয়া হয় না। মালদা দক্ষিণ বিজেপি প্রার্থীর প্রচারে আজ ডেস্টিনেশন এই গ্রাম, এবং যাতায়াতের এই পর্বই বলে দিচ্ছে যে সত্যি সত্যি এখনো পর্যন্ত কতটা বঞ্চিত হয়ে রয়েছে গদাই। আমার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে দূরবর্তী দুটো গ্রাম, আচ্ছা, দুটো বুথ পোলিং স্টেশন, সেটা গদাই চরে রয়েছে। এই গদাই চরে আমরা সচরাচর যেতে পারি না। কেন? এরা বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে থাকেন, গঙ্গা পার করে অনেক দূরে যাওয়া, কিন্তু মানুষগুলো আজকেও গদাইচরে যাওয়ার জন্য প্রচুর সময় অপেক্ষা করতে হলো। মানে সেই পরিবহনের ব্যবস্থাটাও ঠিকঠাক নেই, মানে যাতায়াতের বন্দোবস্ত। সেই কারণে মানে এখানে যাওয়া বিশেষ হয় না। বছরে হয়তো 2-4 আমি যেতে পারি। নির্বাচন আছে, সকলের কাছে ভোট ভিক্ষা করছি, ওদেরকে বাদ দিতে পারি না। ওরা আমার সবচাইতে রিমোটেস্ট পোলিং স্টেশন, সেই জন্য আমি যাচ্ছি। অনেকটা সময় লাগলো। নির্বাচনের সময় দুটো বুথের পেছনে এত সময় দেওয়া যায় না, কিন্তু ওদের যে মানে নেচার অফ দেয়ার লাইফ, সেটা এত ডিফিকাল্ট, এত চ্যালেঞ্জিং যে ওখানে পৌঁছানো আমার দরকার, তাই আমি যাচ্ছি। প্রায় 1 ঘন্টার ওপর জলপথে সফর করে শেষ পর্যন্ত আমরা এই দিকে প্রান্তে চরে এসে পৌঁছলাম, এবং এই সফর কথা বলে দিচ্ছে যে সত্যি সত্যি যদি আমাদের এই ভোটের সময় আসতেই এই কালঘাম ছুটে যায়, তাহলে ন্যাচারালি এখানে পরিষেবা, এখানকার মানুষজনের সুযোগ সুবিধের জন্য আদেও সে বন্দোবস্ত করা হয়েছে কিনা, যাদের নিত্য নৈমিত্তিক যাতায়াত করতে হয় তারা আসলে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে এই যাতায়াতটা করেন, চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেটা একটা বড় প্রশ্ন থেকে গেল।